আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠিল প্রাণ, অরে উথলি উঠিল বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সত্যিকার অর্থে দীর্ঘদিন পরে তোমাদের সাথে কথা হচ্ছে, সত্যিকার অর্থে আবেগে আপ্লুত। এই করোনাকালীন যে মহা সংকট চলছে সারা বিশ্বে, এই সংকটময় সময়ে তোমরা সবাই কেমন আছো? আশা রাখি এই করোনাকে সাথে নিয়েই সবাই সুস্থ ও নিরাপদ আছো, এবং তোমরা সবাই সুস্থ ও নিরাপদে থাকো, এটাই আমাদের নিত্যদিনের কামনা। চলো এবার আমরা একটু পরিচিত হয়ে নিই। আমি মোহাম্মদ রইসুজ্জামান, সহকারী শিক্ষক বাংলা। আমি শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ টিচার্স ট্রেনিং কলেজে 1 বছর মেয়াদী বিএড কোর্সের পরে একজন প্রশিক্ষণার্থী। আমার আইডি নম্বর 68। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রত্যেকের হাতে যদি অনেকগুলো ফুল দিয়ে বলা হয় তোমরা এগুলো দিয়ে কি কি করতে পারবে, তোমরা কি করবে? আমি বলে দিচ্ছি। নিশ্চয়ই এই ফুল দিয়ে তোমরা অনেক কিছুই করতে পারবে। তার মধ্যে যেমন কেউ এটা দিয়ে অনেকগুলো ফুল দিয়ে মালা গাঁথতে পারো, কেউ ফুলের ডালি তৈরি করতে পারো, কেউ আবার এই ফুলগুলোকে চমৎকারভাবে ফুলদানিতে সাজিয়েও রাখতে পারো। অর্থাৎ আমরা এক একজন এই ফুল দিয়ে এক একটা কাজ করতে পারি, বা সম্মিলিতভাবেও আমরা এই ফুলগুলোকে ব্যবহার করে অনেক কিছুই করতে পারি। ঠিক তেমনি আমাদের যে বাংলা ব্যাকরণ বিষয়টি রয়েছে, এই ব্যাকরণ বিষয়ের বিশাল একটি শব্দ ভাণ্ডার রয়েছে। সেই শব্দ ভাণ্ডারের বিশাল শব্দের পসরা থেকে আমরা অনেকগুলো শব্দ নিয়ে অনেক কিছুই করতে পারি, যেভাবে আমরা ফুলগুলোকে কাজে লাগিয়েছিলাম। ব্যাকরণের শব্দ ভাণ্ডার থেকে শব্দ ব্যবহার করে শব্দের সাথে বিভিন্নভাবে বিভিন্ন শব্দ যোজন বিয়োজন করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। সেই শব্দগুলোকে সাথে নিয়ে যখন আমরা নতুন নতুন শব্দ তৈরি করি, তখন বাংলা ব্যাকরণে অনেকগুলো টপিকস বা অধ্যায়ের জন্ম হয়। সেই টপিকসগুলোর মধ্যে যেমন সন্ধি, সমাস, প্রকৃতি প্রত্যয়, এই ধরনের টপিকস। তবে এই প্রত্যেকটি টপিকসের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। সেই আলাদা আলাদা টপিকসের মধ্যে কিছু শব্দের সাথে আরও কিছু শব্দের সম্মিলিত প্রয়াসে সম্পর্কের উপর নির্ভর করে এমন একটি টপিকস আছে যেখানে আমরা অনেকগুলো শব্দকে একত্রিত করে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে পারি। নিশ্চয়ই তোমরা সেই প্রক্রিয়াটির কথা জানো। আমি জানি অনেকেই জানো, কারণ আমরা এই পর্যন্ত এসেছি এই টপিকসটির সাথে পরিচিত হয়ে। সেই টপিকসটির নাম আমি এখন লিখে দিচ্ছি। সেই টপিকসটি হলো গিয়ে সমাস। অর্থাৎ অর্থ সম্বন্ধ আছে এমন কিছু শব্দের সাথে পারস্পরিক সম্পর্ক যুগে যে নতুন শব্দ তৈরি হয়, এই প্রক্রিয়াটার নাম হলো গিয়ে সমাস। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা কি আলোচনা করব? আমরা আজকে আলোচনা করব আমাদের বাংলা 10ম শ্রেণীর বাংলা 2য় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক, যার নাম হলো গিয়ে সমাস। বাংলা ব্যাকরণের যে সমস্ত টপিকস রয়েছে, সেই সবগুলো টপিকস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে জটিল একটি টপিকস হিসেবে প্রসিদ্ধি আছে এই সমাস টপিকসটি। অনেকে বলেন এই সমাস পড়তে 9 মাস সময় লাগে। এটা বলার পিছনে অনেক যুক্তিও আছে, কারণ সত্যিকার অর্থে এই সমাস টপিকসটি অনেক জটিল। কিন্তু আমি বলবো এই সমাস
যতটা না জটিল ঠিক ততটাই সহজ। কেননা এই সমাস পড়তে যেভাবে বলা হয় 9 মাস লাগে, ঠিক তেমনি এই সমাসটাকে আমরা যদি আমাদের মতো করে আত্মস্থ করার চেষ্টা করি, মনোযোগ সহকারে আত্মস্থ করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তখন আমাদের এই সমাস পড়তে আর 9 মাস সময় লাগবে না, 6 মাসও লাগবে না, মাত্র 2টি কিংবা 3টি ক্লাসের মধ্যে আমরা সমাসটাকে আয়ত্ত করে ফেলতে পারবো। চলো আজকে আমরা এই সমাস নিয়ে আলোচনা করি। সমাস টপিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো গিয়ে, তোমরা কি জানো যে সমাস শব্দের অর্থ কি? এই যে সমাস শব্দটি আমি বোর্ডে লিখেছি, এই সমাস শব্দটি বিভিন্ন রকমের অর্থ রয়েছে, আমি লিখে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সমাস শব্দের আমি এখানে মোটামুটি 3টি অর্থ নিয়ে এসেছি। একটি হলো গিয়ে সমাস শব্দের একটি অর্থ হলো গিয়ে সংক্ষেপণ, আরও একটি অর্থ হলো গিয়ে মিলন, এবং আরও একটি অর্থ হলো গিয়ে বহুপদের একপদীকরণ। তাহলে আমরা 3টি অর্থ দেখেই বুঝতে পারছি যে সমাস শব্দটিকে বিশ্লেষণ করলে যে 3টি অর্থ বের হয়, সেই 3টি অর্থ প্রত্যেকটাই প্রায় কাছাকাছি, এবং সেই প্রত্যেকটা অর্থ দেখেই আমরা বুঝতে পারি যে সমাস আসলে ব্যাপারটা কি। সমাস হলো গিয়ে, সমাসে অনেকগুলো শব্দ থাকবে, পারস্পরিক সম্পর্কযুক্ত, অর্থ সম্পর্কযুক্ত কিছু অনেকগুলো শব্দ থাকবে। সেই শব্দগুলোকে আমরা সংক্ষেপণ করার চেষ্টা করব, অর্থাৎ অনেকগুলো শব্দকে ছোট করে বলার চেষ্টা করব, কিংবা সেই শব্দগুলোকে আমরা মিলিত করার চেষ্টা করব, যেভাবে বলা হয় সেখানে মিলন ঘটে। এই অনেকগুলো শব্দকে আমরা একত্রিত করে ফেলব, বা এই শব্দগুলোকে আমরা ব্যাকরণের ভাষায় বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ যেগুলো, সেগুলোকে আমরা পদও বলে থাকি। সেই সমস্ত শব্দ বা পদগুলোকে একপদীকরণ, অর্থাৎ একটা পদের মধ্যে আমরা নিয়ে আসতে পারি। তাহলে কি দাঁড়ালো? যে সমাস বলতে আমরা সেইটাই বুঝি যেখানে পারস্পরিক অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদের মধ্যে একাধিক পদকে আমরা একপদীকরণ করে ফেলি, কিংবা সেগুলোর মধ্যে মিলন স্থাপন করি, কিংবা সেগুলোকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করি। একটি উদাহরণের মাধ্যমে বিশ্লেষণ করলে আমরা ব্যাপারটি আরো স্পষ্ট হয়ে যাব। এবং যদি আমরা বলি এখানে আমরা দেখছি একটি বাক্য আমি লিখলাম, সিংহ চিহ্নিত যে আসন, অর্থাৎ অনেকগুলো শব্দ রয়েছে এখানে, 1টা 2টা 3টা 4টা শব্দ রয়েছে। এই যে বাক্যে 4টি শব্দ রয়েছে, সেই 4টি শব্দকে আমরা একটি শব্দে বলতে পারি। সেই শব্দটি হলো সিংহাসন। সিংহ চিহ্নিত আসন অর্থাৎ সিংহাসন। এই যে 4টি শব্দকে আমরা কি করলাম? সংক্ষিপ্ত করে ফেললাম, সংক্ষিপ্ত করে একটা শব্দে নিয়ে আসলাম, আবার এই 4টি শব্দের মিলন ঘটিয়ে একটা শব্দ প্রতিস্থাপন করলাম, কিংবা এই অনেকগুলো এখানে যে কয়টা শব্দ বা পদ আছে সেগুলোকে একটি পদে উপস্থাপন করলাম। সুতরাং আমরা কি বলতে পারি? যে বাক্যে ব্যবহৃত অর্থ সম্বন্ধযুক্ত শব্দগুলোকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার নামই হলো সমাস, বা বহুপদে একপদীকরণ করার নামই হলো গিয়ে সমাস। এবার আমরা আরো একটি বিষয়ের সাথে পরিচিত হব। তোমরা কি জানো যে সমাস প্রক্রিয়াটি সম্পন্ন করতে গেলে আমাদের কি কি বিষয়ের সাথে, ছোট ছোট কিছু বিষয়ের সাথে পরিচিত হতে হয়? সেগুলো কি তোমরা জানো? অনেকেই জানো, আমি লিখে দিলে ব্যাপারটি আরো সুন্দর করে তোমরা বুঝতে পারবে।
একটি সমাস প্রক্রিয়ার মধ্যে আমরা এই তিনটি বিষয়ের সাথে পরিচিত হব। একটি হলো গিয়ে সমস্ত পদ, আর একটি হলো গিয়ে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আমরা জানি যে ব্যাস বাক্যকে আরও একটি নামে ডাকা হয়, সেটি হলো বিগ্রহ বাক্য। আর একটি হলো গিয়ে সমসমান পদ। আমরা অনেকেই বিষয়গুলো জানি, তারপর আমি আর একটু ব্যাখ্যা করে বলছি। আমরা কি জানি আসলে সমস্ত পদটা কি? হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো যে সমস্ত পদটা হলো একত্রে যে পদটা থাকে, অর্থাৎ সমাসবদ্ধ প্রক্রিয়া, সমাসবদ্ধ শব্দগুলো যখন একত্রে অবস্থান করে বা একসাথে অবস্থান করে বা সমস্ত আকারে অবস্থান করে, তখন সেটাকে বলা হয় সমস্ত পদ। ব্যাস বাক্য কোনটি? তাহলে এই সমস্ত পদটা যখন একত্রে আসে, এই একত্রিত প্রক্রিয়াটাকে ভেঙে যখন আলাদা আলাদা বা টুকরো টুকরো অংশে বিভক্ত করা হয় একটি বাক্যের মধ্যে, তখন সেটা হয়ে যায় ব্যাস বাক্য। আর ব্যাস বাক্যকে আরও একটি নামে ডাকা হয়, আমি আগেই বলেছি, সেটা হলো গিয়ে বিগ্রহ বাক্য। এখন প্রশ্ন হলো গিয়ে, যখন আমি সমস্ত পদ পেয়ে গেলাম, সেই সমস্ত পদকে ভেঙে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যে রূপান্তর করলাম, তাহলে ওখানে সমসমান পদ আসলে কোনগুলো? স্বাভাবিক দৃষ্টিতে বলা হয় যে ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকেই সমসমান পদ বলা হয়, অর্থাৎ ব্যাস বাক্য সমস্ত পদকে ভেঙে ব্যাস বাক্যে যে সমস্ত শব্দ বা পদ নিয়ে আসা হয়, সেই সমস্ত শব্দ বা পদগুলোকে আলাদা আলাদাভাবেই সমসমান পদ বলা হয়। আমি উদাহরণ দিলে ব্যাপারটি আরো সুন্দর করে বোঝা যাবে। আমি এখানে লিখলাম একটি শব্দ, প্রথমে লিখেছিলাম, সেটি হলো গিয়ে নবপৃথিবী। অর্থাৎ নবপৃথিবী শব্দটা আমরা এখানে দেখতে পাচ্ছি পুরো শব্দটি একত্রে আছে। তাহলে আমি এখন থেকে বলতে পারি এই নবপৃথিবী শব্দটি হলো গিয়ে সমস্ত বা একত্রিত অবস্থায় আছে, কারণ এটা হলো গিয়ে সমস্ত পদ। এই শব্দটাকে ভেঙে আমি আবার এখানে তিনটি শব্দ পেয়েছি। এক হলো গিয়ে নব বা নতুন, আরেকটা হলো যে, আরেকটা হলো পৃথিবী। তাহলে নবপৃথিবী একটি মাত্র শব্দকে ভেঙে আমরা পেলাম তিনটি শব্দ। এই তিনটি শব্দে কি হয়ে গেল? একটা পুরো বাক্য হয়ে গেল। সমস্ত পদকে যে ভেঙে যে বাক্যটা আমরা পেলাম, সেটা হলো গিয়ে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আমরা আগেই বলেছিলাম সমস্ত পদকে ভেঙে যে সমস্ত শব্দ পাওয়া যায়, সেই শব্দের সমন্বয়ে গঠিত বাক্যকেই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলা হয়। তারপর আমাদের একটি বিষয় বাকি থেকে যায়, সেটা হলো কি সমসমান পদ। তাহলে সমসমান পদ কোনগুলো? আমরা আগেই বলেছি ব্যাস বাক্যের অন্তর্ভুক্ত বা ব্যাস বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ বা এক একটি শব্দই সমসমান পদ শব্দ বা পদ। এখানে নব বা নতুন, যে কিংবা পৃথিবী, এই প্রত্যেকটি শব্দ বা পদকেই আলাদা আলাদাভাবে সমসমান পদ বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো একটি সমাস প্রক্রিয়ার তিনটি বিষয়, একটা হলো সমস্ত পদ, ব্যাস বাক্য এবং সমসমান পদ সাম্প্রতিক। এবার আমরা আরো একটি বিষয়ের সাথে পরিচিত হব। একটি শব্দকে সমাসবদ্ধ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে গেলে সেই শব্দের কিছু অংশ থাকে। অর্থাৎ আমরা আগেই বলেছি সমাস পারস্পরিক অর্থ সম্বন্ধযুক্ত শব্দেরই সমাস হয়। সেই শব্দগুলোকে আমরা পদ বলে থাকি সমাসের ক্ষেত্রে। এই পদ, একটা সমাসবদ্ধ শব্দে কয়টা পদ থাকে সেটা কি তোমরা জানো? অনেকেরই জানার কথা। যেমন আমি যদি লিখি আমি এখানে লিখলাম বহুব্রীহি, একটা মাত্র শব্দ লিখেছি। এখানে বহুব্রীহি নামক যে শব্দটা লিখলাম, আমরা উচ্চারণের ক্ষেত্রে একটু যদি লক্ষ্য করি, তাহলে বহুব্রীহি দুটো অংশ আলাদা আলাদাভাবে হচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে ধারণা করতে পারি যে একটা সমাসবদ্ধ শব্দের মধ্যে নর্মালি দুটো পদ থাকে। যেমন এখানে আলাদা করতে পারছি বহুব্রীহি, কিংবা আমরা যদি লিখি আমি এখানে লিখলাম পঞ্চ পাণ্ডব, তাহলে কি হলো?
আমি আগেও বলেছি যে একটা শব্দ উচ্চারণের ক্ষেত্রে দুটো অংশ আমরা পেয়ে যাচ্ছি, একটা হলো পঞ্চ আর একটা হলো পাণ্ডব। অর্থাৎ সমাস প্রক্রিয়ায় দুটো অংশ থাকে, এক সমাসবদ্ধ শব্দের মধ্যে দুটো অংশ থাকে, সেই দুটো অংশের আবার দুটো নামকরণ আছে। যেমন এখানে যদি আমরা পঞ্চকে আলাদা করে দিই, পাণ্ডবকে আলাদা করে দিই, তাহলে আমাদের কি দাঁড়ালো, এটাকে যদি পদ ধরি তাহলে এটা পূর্বপদ, এটাকে পদ ধরলে এটা হবে নরমালি হবে পূর্বপদের বিপরীত ভূমিকায় থাকে পরপদ। এটার আরো একটি নাম আছে, এটার নাম হলো গিয়ে উত্তরপদ। কিংবা এখানে বহু, এটা হলো পূর্বপদ, আবার ব্রীহি, এটা হলো গিয়ে পরপদ। তাহলে একটি সমাসবদ্ধ শব্দের মধ্যে দুটো অংশ থাকে, একটা হলো গিয়ে পূর্বপদ, অর্থাৎ যে পদটি সমাসবদ্ধ শব্দের মধ্যে পূর্বে অবস্থান করে কিংবা আগে বসে সেটি হলো গিয়ে পূর্বপদ। আবার যে পদটি সমাসবদ্ধ শব্দের মধ্যে পরবর্তী পর্যায়ে বসে সেই অংশটির নাম হলো গিয়ে পরপদ বা উত্তরপদ। তাহলে আমরা যদি পুরো বিষয়টি বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়ালো, একটি শব্দের সমাস নিরূপণ করতে গেলে আমাদেরকে অনেকগুলো বিষয়ের সাথে পরিচিত হতে হয়। সেই বিষয়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমস্ত পদ, 2 নম্বর হলো গিয়ে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য, 3 নম্বর হলো গিয়ে সমসমান পদ। আবার সেই সমাসবদ্ধ শব্দের দুটো অংশ থাকে, যেখানে দুটো পদ থাকে, সেই পদগুলো হলো কি একটা পূর্বপদ আর একটা পরপদ। এই বিষয়গুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে নিশ্চয়ই আমরা সমাস নিরূপণ করতে পারবো কিংবা সমাস চিহ্নিত করতে পারবো। এখন আমাদের আজকের ক্লাসে আমরা জেনে নেব যে পারস্পরিক শব্দের মধ্যে পারস্পরিক সম্পর্কের নিরিখে সমাসকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। এই হলো সমাস। সমাসকে 6টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ সমাস হলো গিয়ে 6 প্রকার। যেমন একটা হলো গিয়ে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, পুরুষ সমাস, কর্মধারয় সমাস, আর হলো গিয়ে অভয়ভাব সমাস। তাহলে সমাস 6 প্রকার। সেই 6 প্রকারের মধ্যে প্রধানত দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস এবং অভয়ভাব সমাস। এই যে 6 প্রকারের সমাস, এই 6 প্রকারের সমাস সম্পর্কে সমাসের মধ্যে আমাদের বিশ্লেষণের জায়গা এটুকুই। এখানে দুটো পদের কথা আমরা জেনেছি, পূর্বপদ এবং পরপদের সাথে কার কি সম্পর্ক, সেই সম্পর্কের নিরিখেই এই সমাসগুলোর নামকরণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাসের বেসিক ধারণা সম্পর্কে জানলাম, সমাস প্রক্রিয়ায় আমাদের কী কী কাজ করতে হবে সেইটুকু জানলাম। কিন্তু একটি মাত্র ক্লাস দিয়ে সমাস প্রক্রিয়াটা আমি শুরুতেই বলেছিলাম সম্পন্ন করা সম্ভব হবে না, কেননা সমাস একটি অনেক বড় বিষয়, যা আত্মস্থ করতে গেলে আমাদের যেমন প্রাণান্ত চেষ্টার প্রয়োজন, ঠিক তেমনি 2 থেকে 3টি ক্লাসের প্রয়োজন। নিশ্চয়ই আমরা পরবর্তী ক্লাসে সমাসের যে প্রকারভেদ, সেই 6 প্রকার প্রকারভেদ ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আশা রাখি তোমরা আজকে যা পড়লে বা আজকে বা আমি দেখিয়েছি সেগুলো আত্মস্থ করার প্রাণান্ত চেষ্টা করবে। এবং এই করোনাকালীন সময়ে, শীতের সময়, এই শীতের সময়ে করোনার প্রাদুর্ভাব বিভিন্নভাবে বেড়ে চলেছে। তোমরা সবাই সুস্থ ও নিরাপদ থাকবে, নিজের কাজ মনোযোগ সহকারে করার চেষ্টা করবে, পড়াশোনায় অবশ্যই মনোযোগ রাখবে এবং সবসময় সাবলীল থাকার চেষ্টা করবে, ভালো থাকার চেষ্টা করবে। আমিও প্রত্যাশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে, সবসময় হাসি খুশি থাকবে, সুন্দরভাবে তোমাদের জীবন পরিচালিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।